सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। শিবম সুন্দরম ছাতাপাথর শিবমেলা কমিটির পক্ষ থেকে সকল যাত্রাবাদী দর্শক মণ্ডলীকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত বছরের ন্যায় এই বছরও মহা আড়ম্বরের মধ্যে সমাপন হলো বাবা মহাদেবের মহাযজ্ঞ পূজা হোম তৎসহ 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও পালা কীর্তনের মধ্য দিয়ে হরিধ্বনি উলুধ্বনি ও শঙ্খধ্বনি রবে সবার জীবন হলো মঙ্গলময় ও মধুময়। তদুপলক্ষে 2 রাত্রি ব্যাপী বিরাট যাত্রা অনুষ্ঠান। এই আনন্দের মাঝে আমাদের মনের মধ্যে বয়ে যাচ্ছে এক বেদনার সুর। চলতি বছরে আমরা হারিয়েছি কয়েকজন প্রিয় গ্রামবাসী এবং সদস্যকে, তাই ওনাদের আত্মার শান্তির কামনা করছি আর কামনা করছি আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় সফল হয়ে উঠুক আজকের আমাদের এই যাত্রাপালা। ধন্যবাদ। নমস্কার। পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে ত্রিকালদর্শী বাবা লোকনাথের শুভ আশীর্বাদ মাথায় নিয়ে বাবা মহাদেব, মা কালী, মা দুর্গা ও গ্রামস্থ সমস্ত দেবদেবীর চরণে শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসের পুষ্পাঞ্জলি অর্পণ করে মঞ্চস্থ করতে চলেছি এক সামাজিক যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা। রচনা আধুনিক বাংলা রূপকার ডক্টর তাপস কুমার। নাট্য নির্দেশনা অভিনয়ে আপনাদের সকলের স্নেহ ধন্য শ্যামসুন্দর নন্দী। সম্পাদনায় অসিত রায় ও ঝন্টু মণ্ডল। দল পরিচালনায় প্রভাস মণ্ডল ও শ্যামল রায়। দল ম্যানেজার মিঠুন মণ্ডল। তত্ত্বাবধানে অমিয় মাঝি। পরিচালনায় ছাতাপাথর শিবমেলা কমিটি। পরিবেশনায় ছাতাপাথর শিবশক্তি নাট্যগোষ্ঠী। আলো ধ্বনি ও রূপসজ্জা নবনাট্য নিকেতন সাঁইথিয়া। নিয়ন্ত্রণে গৌর ও শান্তনু। আবহ মাস্টার বিক্রম, মাস্টার জয়ন্ত, ইন্দ্রজিৎ ও সম্প্রদায়। মঞ্চ সজ্জায় মন্ডল ডেকোরেটরস কাটাবাইত। সোশ্যাল মিডিয়া যাত্রা সাথী আমার বাংলা। শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ মাথায় নিয়ে এই মুহূর্তের পালা প্রযোজনা সাজবাতি ফেলে কুলবধূ জালে যৌবন দ্বীপ সন্ধ্যা প্রসারিণী বেশে কুলবধূ কয় আমি রাতের রজনীগন্ধা, আমি রাতের রজনীগন্ধা। চোর চোর বিশ্বাস করুন, ওরা মিথ্যে চোর সাজিয়ে আমার তাড়া করে এসছে। না 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 না, আমি চুরি করিনি। না না, আমি পালাই। চুরি করে পালাবি কোথায় রে হারামজাদা? আমি চুরি করিনি, আমি থুদু। না না না, আমি পালাই। কোথায় পালাবি? দেখি
ওরে ভাই চুরি করবো কেন? এটা তো আমার নিজের জিনিস। শুধু ভাই ডাক্তার শুনলি রে প্রদীপ, শুনতে পারি না যে বগলের বাক্সটাকে বলছে যে ওর নিজের জিনিস। ছোট মা খবরদার আমাকে ভা বলে রাখবে না বলে দিচ্ছি, তাহলে হাতর ছাড়া হাবা গোবা সুযোগ বুঝে ভালো মানুষ সাজে আমাদের ঘর সংসারের সবকিছু টাকা পয়সা সোনা গয়না চুরি করে নিয়ে পালাচ্ছে। কিন্তু ও ভুলে গেছে যে আমার নাম ভয়ঙ্করী, আমার নজর শকুনের চেয়ে প্রখর। শকুনের নজর তো ভাগাড়ের দিকে থাকে, তা তুমি কোন ভাগাড়ের শকুন মা? কি বলে সুদীপ, নিজের গর্ব ধরে নে মাকে তুই শুকুন বলতে পারলি? আমি বলিনি রে ছোটদা, মা তো নিজেই বললো তার নজর নাকি শকুনের চেয়েও প্রখর। তবে যাই বলিস, আমাদের মা শকুন না হলো কোনো নিশাচর তো বটেই ছোটদা। ঠিক বলেছিস ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। না, 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 আমি বাক্স দেবো না। না, আমি কিছুতেই দেবো না। না, আমি কিছুতেই দেবো না। না, আমি দেখাবো না। এটা তো আমার নিজের জিনিস। আমি তো খবরদার, আর একবার যদি দালাল গায়ে চাবুক মারার চেষ্টা করিস, তাহলে এই চাবুকটা কিন্তু আমি তোর পিঠে চালাতে বাধ্য হবো। কি বললি হতভাগা, বড় ভাইয়ের পিঠে তুই চাবুক চালাতে পারবি? কেন পারবো না মা? তোমার এই গুণধর ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে তোমার বিচারে এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে না কেন? কোথায় বলে আপনি আচরি ধর্ম অপরি শেখাও? যে সম্মানটা তুই তো বড় ভাইকে দিতে পারলি না, সেই সম্মানটা ছোট ভাইয়ের কাছে আশা করিস কি করে? বাবা তুমি একথা বলতে পারলে আমি সম্মান জানাবো এই উল্লোকটাকে। উল্লুক নয়, উল্লুক নয়, ও তোদের বড় ভাই। বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাবি। বাস, থামো! বড় ভাই, বেশ তো চোখ কান বন্ধ করে ভোলা মহেশ্বর সাজে বসে আছো। আর তোমার এই হাবা যে ঘর শুধু চুরি করে নিয়ে পালাচ্ছে বলে সে খবর রেখেছ? কি বললো ভয়ঙ্করী? মিথ্যে বাবা, এই সবাই মিথ্যে। নিতে নয় বাবা, শুনো, এই বক্সে ভরে সিন্ধুক থেকে টাকা পয়সা গয়না ভরে নিয়ে পালাচ্ছে, আর মা সেটা ধরে ফেলেছে। না বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি কিন্তু তুল করিনি। আমি শুধু তোর শিক্ষা হয় না, তোর জন্য আমাকে এও শুনতে হলো। এত লোকের মরণ হয়, তোর হয় না কেন? বাবা। দেখ, বাক্সটা খুলে দেবো। না, আমার তুমি কাউকে দেবো না। না, 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 না। এ কি? এ তোর মায়ের ছবি। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে আমার মা। ও তোতা পাখি, সে কোন ফুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল তোলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে আমার মা। ও তোতা পাখিলে, শিকল ফুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও, মাকে। আগো, তোমাদের চোখে আজ যে বোকা শোকা, তার মতো বুদ্ধিমান কিন্তু এই পৃথিবীতে তোমরা খুঁজেও পাবে না। কোন জিনিসের মূল্য যে কতখানি বেশি
তাও ঠিক বুঝে নিয়েছে। তাই তো সিন্ধুকের মধ্যে টাকা পয়সা সোনা দানা স্পর্শ না করে ও তার মায়ের ছবিটাকে চুরি করেছে। আমাদের ভুল হয়ে গেছে। ভুল নয় ভয় করি, ভুল নয়। চোর যখন বামল সবার হাতে নাতে ধরে পড়েছে, তাকে যদি এমন শিক্ষা দাও যা থেকে জগতের কোনো সন্তান যেন তার সাত পাকে গর্ভধারী মায়ের আচলে বসে পুজো না করে। মা, মা মানে তো মায়া, মা মানে তো চলো না। মা তুমি যখন এই পৃথিবী থেকে চলে গেছিলে মা, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাওনি কেন মা? আমার মা সেই কোন ছোটবেলায় চলে গেছে, তখন থেকে তো আমি তোমাকে মায়ের আথরে বসিয়ে পুজো করে রাখছি তোমা। তবু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতো তোমা। বাবু মোথালা, আমি তো হাবা গোভা মুখ্য তুক্ষ, ভালো করে আমি কথা বলতে পারি না, তবু আমার জানতে বড় ইচ্ছে করে। গর্ভে না ধরলে কোনো সন্তান বুদ্ধি সন্তান হয় না, আর মা বুদ্ধি সন্তান হয় না। বলো না বাবা, বলো না। ওরে প্রভু, ওর এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো এই সংসারে কেউ নেই রে প্রভাত। তুমি হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। দূর থেকে তোদের মা ও ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় আমি এসে দাঁড়াতে পারিনি। কৈলাস, ছি দিদি ছি, এই সামান্য একটা ব্যাপার নিয়ে আজ তোরা যে কেলেঙ্কারি কাণ্ডটা করলে, এরপর তোকে আমার দিদি বলে ভাবতে ঘেন্না হচ্ছে না। ঠকুরি মামা এতে আমার একটা বিরাট ভয়ঙ্কর কুরুক্ষেত্র কাণ্ড শুরু হয়ে যাবে। কি বললে দাদা? বুঝতে পারলি না ভাই? ওই সপ্ত লথি মিলে বালক অভিমন্যুকে টুকলো করে সুভদ্রা মায়ের বুকল পাথর ভেঙে দেবে। আরে অন্ত দিত লাগতো, শুধু তো বন্ধ করে শুধু তোকে দল ফেলবে। আবার অসুস্থ হয়ে পড়লো। আরে হবেই তো জামাই বাবু, এ আমার গুণধর ভাগ্নে আর আমার গুণধর দিদি ছেলেটার জীবনটাকে নষ্ট করতে বসছে। কৈলাস, হ্যাঁ তোমরা, হ্যাঁ তোমরা মাগো, তুমি তোমার এই নিজের সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি দাদাকে ভালোবাসতে, তাহলে বোধহয় দাদা এইভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা, শুধু তুমি। ছি দিদি ছি, নিজের পেটে সন্তানের মুখে এই দিনটা শুরু করে তোর মনুষ্যত্ব ঘুমিয়ে থাকবে না দিদি? একবারের জন্য এই প্রভাতির মাটাকে তুই সাড়া দিবি না? কাকে তুমি কি বলছো কৈলাস? ওর মধ্যে যদি মাতৃত্বের কোনা মাত্র থাকতো, তাহলে কাজ আমার সংসারে এমন হাহাকার সৃষ্টি হতো। জামাই বাবু, অথচ আমার প্রভাতের 5 বছর বয়সে যখন ওর মা মারা যায়, তখন পর্যন্ত ও সুস্থ স্বাভাবিক ছিল। জামাই বাবু, কিন্তু এই ভয়ঙ্কর এই সংসারে আসার পর থেকে কোথা দিয়ে যে কি হয়ে গেল। ওর জন্য আপনি ভাববেন না জামাই বাবু, আবার আমি ওর নতুন করে ট্রিটমেন্ট শুরু করব। তাই করে কইলাম, তুমি তাই করো, সবর করে পারো। আমার এই ছেলেটাকে তুমি সুস্থ করো ভাই, তুমি সুস্থ করো। দেব জামাই বাবু, দেব। কি বললি কৈলাস? প্রভাত, নিজের ভাই হয়ে তুই দিদির জীবনে ডেকে আনলি এত বড় সর্বনাশ? তোর সর্বনাশ নয় রে দিদি, সর্বনাশ হবে তো এই পথে। আর মানে মামা, তখন তুমি এই কৈলাসে গ্রাসে আরে ভাগেনি, এতক্ষণ আমি নাটক করছিলাম রে, নাটক। এই তোর বাবার সামনে সততার বলি নাওড়ে নে, এত সহজে কি ওই ছোড়াটা ট্রিটমেন্টের ভাতটা আমার হাতে তুলে দিত খোকা? সত্যি ভাই, তোর না ডাক্তার না হয়ে অভিনেতা হওয়ার দরকার ছিল। আর তোকে আমি কানতে দেবো না রে দিদি।
জামাইবাবু ভুল করে তার নিজের অর্ধেকটা সম্পত্তি ওই বড় ছেলে নামে লিখে দিল। আবার আমি কায়দা করে সেই সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব রে দেব। মামা মামা ওটা ওটা তুমি কি বের করছো মামা? তোকে সুস্থ স্বাভাবিক করা ওষুধ রে বাবা। ওই বেতন তুমি আমার দিও না মামা, ও বেতন দাদা তুমি আমার দিও না মামা, তুমি আমার দিও না মামা। দিও না মামা, না। হ্যালো কাকু, সিগন্যাল দিয়ে লাইটে সিগন্যাল দিয়ে পাঠাবে তখন বলিয়ে দেখে। বাইরে তুমি যতই হাসি খুশির ভান করো না কেন রজনী, তোমার অন্তরের চিন্তার ঢেউ একবারে উছলে পড়ছে। তা উঠবে না? আরে বাবা, আমার বান্ধবী সেই সূর্যদেবের অপেক্ষায় কখন থেকে মগ্ন হয়ে বসে আছে। ভুল বললো প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষায় মগ্ন নয়, প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার প্রতীক্ষায় মগ্ন। তাই বুঝি? নিশ্চয়, এত রূপ এত সাজ শুধুমাত্র তোর প্রাণেশ্বরের জন্য। এ সাজ তো তখনই সার্থক হবে যখন তিনি এসে ওর লাল লজ্জা রাঙা চোখের চশমায় উজ্জ্বল হয়ে বলবে, লাজে রাঙা হলো কোনে বগো, বদল হবে রাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে রাতে। উলুদে রাঙা বলো যে, ও তোরা উলুদে রাঙা বলো যে, তোর মাথায় দিয়ে ছাদনা তোলাবে বদল হবে মালা বদল হবে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে মালা বদল হবে এই রাতে। সত্যি বাবা, শান্তনু, এই যে বাবা শান্তনু, লগ্ন যে বয়ে যাচ্ছে, কিন্তু বর কখন আসবে? সত্যি তো এত দেরি হওয়ার তো কথা নয়। আরে বাবা, তোমরা শুধু শুধু চিন্তা করছো, বর হইতে এক্ষুনি। রাত 12টায় যে শেষ লগ্ন রে বাবা, অথচ ঘড়ির কাঁটা রাত 12টার ঘর ছুঁই ছুঁই করছে। বর আসবে কখন? আসবে না বাবা, বর আর আসবে না। আসবে না শান্তনু। তবে কি ওরা বরের 10,000 টাকার বাকির জন্য? টাকা নয় ছোড়দা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় বর মারা গেছে। কথা বলো রজনী, কথা বলো। এই রজনী, 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 আমি কোথায়? কোথায় আমি? রজনী, চল 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 বাবা। বাবা, তোমার চোখে জল, তোমার চোখে জল। শান্তনু বাবু, রজত, তোরা তোরা এমন করছিস কেন? হ্যাঁ,
আমি বলছি কেন, কি হয়েছে তোরা? চুপ করে আছিস কেন? বল বল, চুপ করে আছিস কেন? তবে কি সত্যি সত্যি আমার জীবনে এখনই ওঠা সূর্যটা অস্ত যেতে বসেছে? বোধনের আগেই বেজে উঠেছে বিসর্জনের বাজনা। তবে আর কেন, তবে আর কেন? তৈরি হও, নতুন করে আমাকে লগ্ন ভ্রষ্টার সাজে তোমরা সবাই সাজিয়ে নাও। দাও রঙিন সজ্জা, অতিথিদের সবাইকে চলে যেতে বলো। আর তোমরা সবাই মিলে নাগিনের মস্তক হও আমাকে লগ্ন ভ্রষ্টার সাজে সাজিয়ে দেওয়ার জন্য। ওরে না, তোকে যে আমি লগ্ন ভ্রষ্ট হতে দেব না। বাবা, বাবা শান্তনু, বাবা সাগর, তোমরা যেখান থেকে যেমন করে পারো যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান করো। আমি তার হাতে আমি আমার রজনীকে তুলে দেব। বাবা, কেন বলছেন কাকা বাবু? মন্ত্র তো আমাদের মাঝেই রয়েছে। আমাদের মাঝে তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে এই রজনীকে এই শান্তনুর হাতে। না, শান্তনু, এ হয় না, এ হতে পারে না সাগরদা, এ হতে পারে না। কেন হতে পারে না শান্তনু? এমন নির্ময় পরিস্থিতিতে একজন বিপন্ন নারীর জীবন রক্ষা করতে তোমার কি কর্তব্য নয়? আমি যে আরেক কর্তব্যের চালে বন্দি সাগরদা, তাই তো একজনের জীবনকে সুখী করতে গিয়ে অন্য একজনের জীবনকে আমি দুঃখ দিতে পারবো না। তার মানে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আমি সত্যিকে ভালোবাসি শান্তনু, আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষায় আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। দাঁড়াও, যার কাছে একজন নারীর জীবনের দাম থেকে বেশি তার ভালোবাসার মর্যাদা পায়, সেই পুরুষকে আমি ঘৃণা করি। তোমার সংযম, তোমার ত্যাগ দেখে এই সতী মুগ্ধ হয়েছে। আর আজ তোমার এই রূপ দেখে আমার ভালোবাসি কথাটা বলতেও আমার কষ্ট হয়। আজ আমি তোমাকে একটা কথা বলছি, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তোমার প্রেম নিষ্কাম হয়ে থাকে, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষা চেয়ে তোমার মনুষ্যত্বের মর্যাদার রক্ষায় আমার এই বান্ধবীকে তুমি গ্রহণ করো। বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্রের সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমি আমার স্বর্গীয় ভালোবাসাকে অপবিত্র ঘটিয়ে তোমার বান্ধবী রজনীকে আমি না, কখনো না, এটা হয় না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ওই দিদি, তুই আর অমত করিস না। নারী রাজত না, এটা যে কখনো সম্ভব নয় রে। কেন সম্ভব নয় রে মা? দুটো জীবনকে কাঁদিয়ে আমি তো আমার জীবনে হাসি আনতে পারি না। আমি বলছি তুমি সুখী হবে রজনী, তুমি সুখী হবে না, কারো চোখের জলের বিনিময়ে আমি তো কোনোদিনও সুখী হতে চাই না, কোনোদিনও না। কারণ স্বার্থ ত্যাগকে নিয়ে আমি নিজের জীবনটাকে নতুন করে তো সাজাতে চাই না। তাই তো নিয়তির নিষ্ঠুর পরিহাসকে মেনে নিয়ে আজ আমি নতুন করে সাজতে চললাম। আমার ওটার নামের কেউ যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করো, আমি তাহলে আমার পিস্তলে গুলিতে তার মাথা ঘুরিয়ে দেবো। আমি আকাশ থেকে ঠিকরে পড়া একটা ভীমকুদু না, না, আমি একটা জ্বলন্ত বিধবা। আমার বুকের ভিতরে দৌড়তে অচঞ্চল আবাদ ক্রোধ, আমার পেটে দাও দাও করতে খিদে দাঁড়া। দাও দাও, কালকে কি আছে দাও, দাও বলতে। আমাদের কাছে কিছু নেই। আমার কাছে আছে। পারবেন? আপনি কি পারবেন?
হে আমি যা দেব তা তা গ্রহণ করতে আপনি পারবেন? আরে আমি তো আমার পাওনা আদায় করার জন্য দিতেছি। আরে দাও দাও, দেরি করছো কেন? দাও। বেশ, তাহলে তাহলে এই নাও। লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচিয়ে তুমি আমায় মুক্তি দাও। মালা, এ মালা নিয়ে আমি কি করবো গো? আসলে আমি যে কি চাই তা আমি নিজেই জানি না। না না, তোমার মানা তুমি ফেলে দিয়ে নাও। না, খবরদার ওকে কেউ মারবে না। ও যে আমার ইহকাল, আমার পরকাল, আমার ধ্যানের দেবতা। হ্যাঁ হ্যাঁ, দেবতা। যে মানুষটা নিজের ব্যক্তিত্ব হারিয়ে আজ আমাকে লগ্নগ্রস্তের হাত থেকে রক্ষা করলো, সেই অসুস্থ হোক আর পাগলই হোক, সেই আমার পরম পূজনীয় স্বামী দেবতা। তুই কি করলি? কমতে একটু একটু করে ওই লাভার হতে দাঁড়াগুলো আমার কমে যাচ্ছে। আমি আসামি থেকে একেবারে স্বামী। বন্ধ করো। যাও, চলে যাও এখান থেকে। সবাই এমন করছো কেন গো? দেখো আমি আগের চাইতে না অনেক শান্ত হয়ে গেছি। আসলে ওদের ওই পিঠে একটা ইঞ্জেকশন তন্দে না ওই ইঞ্জেকশনের কথা মনে পড়লে আমার ভীষণ ভয় করে। না আমি কে তুমি? হতাশার অন্ধকারে হালি দেওয়া এক উজ্জ্বল প্রভা। তবে আমার বাবা, আমার ছোট মা, সবাই আমায় কি বলে জানো? কি বলে আমি তো ভুলেই গেছি। ভুলে গেছো? এটা পাগলামি করার জায়গা নয়। তুমি কি জানো আজ তুমি কত বড় অন্যায় করলে? আমায় তোমরা মারবে বুঝি? আমায় তোমরা মেলো না গো, আমায় মেলো না। দেখো না আমার তো মা, আমার মেজো বাবু সবাই মেলে কেমন কালতিতে ফেলে দিতে। দেখো তোমরা আমায় মেলো না গো। মারবে না, তোমার কোনো ভয় নেই। এখানে কেউ তোমাকে আর মারবে না, কেউ মারবে না। মালা বদল যখন আমাদের হয়েই গেছে, তখন দয়া করে এই ভদ্রলোকের সাথে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। বেশ, তবে তাই হোক রে মা। তুই যখন নিজের সঙ্গীকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিস, আমি আর তোদেরকে বাধা দেব না। আজ আমি তোদের দুজনকে সম্প্রদান করলাম। আজকে সীতারাম চন্দ্রে বাজবে রে সানাই, আনন্দেতে নাচবে সবাই গায়ে উলুদায়। ও ও ও ও আজকে সীতারাম চন্দ্রে বাজবে রে সানাই, আনন্দেতে সবাই গায়ে উলুদায়। ও আ ও শুটিং দেখলেন, ওটা হলো আমি রাতের রজনীগন্ধার একটি বিশেষ দৃশ্য। পরের দৃশ্যেই দেখুন। এতদিন ভাবছি কবে
इस हाथ पर लाभ 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 কি হলো এইভাবে মাঝপথে কাটলেন কেন? নো কোশ্চেন, কোনো প্রশ্ন করবেন না। যতক্ষণ এই রেড সিগন্যাল থাকবে ততক্ষণ ড্যান্সিং অ্যাক্টিং টোটালি স্টপ থাকবেন। আন্ডারস্ট্যান্ড? আপনি আপনি বুঝি এই ফিল্মের ডাইরেক্টর সাহেব? ইয়েস, আই অ্যাম ডাইরেক্টর বগলা মিত্রে। আর মিত্রের মিলে শটে বমি। আমার মতো ডাইরেক্টরের নাম শুনে এমন অনেক হিরোইনের গা গুলিয়ে যায়। ভাই দাদা, আপনাকে তো ফলের আমার প্রথম দেখলাম মনে হচ্ছে। কি? আমি এই ফিল্মের হিরোইন। হোয়াট? আমার নাম মিস চায়না চাঙ্কি। দেখো কাণ্ড। দেখুন ম্যাডাম, আপনার ওই স্ক্রিন টেস্ট না নেওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। ওকে স্যার, আপনি তাহলে আমার ওই স্কিন টেস্টটা নিয়ে নিন। এক মিনিট, এক মিনিট। গ্রিন সিগন্যাল প্লে, স্টপ। ডু ইউ ফলো? ইয়েস স্যার। মনে করুন নায়িকার মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। দীর্ঘদিন দুজন দুজনের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই, অথচ লজ্জা সংকোচে কেউ করে সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। এরূপ যখন অবস্থা, বিরোহিনী নায়িকা আর বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন অতি করুণ সুরে গাইছে। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলো ভাই আমি ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা কখন শোনা যখন আমার তেরো। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার তেরো। তোমরা কেন মধু লোটে, তোমরা কেন মধু লোটে এখন বুঝে আমি ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। কি হলো স্যার? আমার মাথা আর আপনার মুন্ডু যে ভেবেছেন কি এই ডাইরেক্টরকে ওভারটেক করা? আউট, আই সেড ইট আউট। আপনাকে আমি আমার ছবির হিরোইন করতে পারবো না। তাহলে আপনি আপনার চটলাট আপনার দিয়ে যান মিস্টার মিত্র। স্যার, ইয়েস, আমি এই ছবির প্রডিউসার। প্রয়োজন হলে ডাইরেক্টর এবং বিজু ডাইরেক্টর অল পার্সনকে আমি ছাড়াই করে দিতে পারি, কিন্তু মিস চায়না চাঙ্কিকে আমি কোনো মতে চেঞ্জ করতে পারবো না। দেখো কাণ্ড। আমি কি ম্যাডামকে সত্যি সত্যি কথাটা বলেছি নাকি? উনার ইয়েতে একটু খুঁচা মেরে ওপার এক তিনটা বের করাবার চেষ্টা করছিলাম। মিত্র,
গয়নার একটি আপনার পছন্দ হয়েছে? শুধু একদিন কি বলছেন স্যার, ওনাকে আমার দারুণ পছন্দ হয়েছে। স্যার স্যার, ম্যাডাম তো একটা জিনিয়াস, ওর এর মধ্যে প্রতিভার পদ্ম ফুটে রয়েছে। শুধু খামচা মেরে ওর মধুটুকুন তুলতে পারলে মিস্টার মিত্র, বাই দা বাই, আরেকজন হিরোইনকে নিয়ে কি করবেন স্যার? মিসজিনা তো কন্ট্যাক্ট ফেল করছেন, মানে আমাদের কন্ডিশনে কাজ করতে অস্বীকার করেছেন। ও একটা হস্ত পাঠা। ঠিক বলেছেন স্যার। আমি পাঠা? Yes! আরে নবাগত যারা ফিলিপিনে অভিনয় করতে ছুটে আসে তারা কিন্তু অনেক স্বপ্ন বুকে নিয়ে ছুটে আসে মিস্টার মিত্র। তাদের সেই সুন্দর স্বপ্ন গোপন কক্ষে যদি একটা ক্ষত টেনে দেওয়া যায় না, তাহলে আজীবন ওরা আপনার শর্ত মেনেই কাজ করবে। কোথায় ঠিক বললাম না স্যার? আরে এই জন্য তো বলছি আপনি একজন আস্ত পাঠা। যাকে আপনি এবার পেপারে হেড ছাড়ুন। ওকে স্যার, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সুন্দর এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য নবাগত সুশ্রী তন্নি অবিবাহিত যুবতীর প্রয়োজন। অতি সত্বই যোগাযোগ করুন। সংবাদপত্রের মাধ্যমে যখন বিজ্ঞাপন দেখে দেখে ছড়িয়ে পড়বে, তখন অভাব চর্চরিত ও শিক্ষিতা সুন্দরীরা মেয়েরা ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার এই অফিসে, আর আমি নিয়ে নেব তাদের অভিনব ইন্টারভিউ, নেব তাদের যৌবনের স্কিন টেস্ট। আর সেই স্ক্রিনে পাস করতে পারলেই আপনি অভিনয় চান্স করিয়ে দেবেন, তাই না বস? দেব, কিন্তু তোমাকে যে আমার দিলমনের মসনদে জায়গা দিয়েছে ডার্লিং, সেখানে তো আর কেউ পৌঁছাতে পারবে না। জানি না আমার এই রূপ আপনাকে আমি মনের ইচ্ছায় ভরিয়ে দিতে পারবো। আমার এই যৌবন আপনার ওই মনের ক্ষুধাকে পেট ভরাতে পারবে কিনা, তবে শুধু এইটুকু জানি, আপনার মতন একজন মন ময়ূরের ঢালিকে আমি এই দৈবতার নৈবেদ্যর পূজা সাজিয়ে আমার মনের অসংখ্যভাবে নিজেকে সাজবো আর ভালোবাসবো। তারপর ওই অঞ্জলি আপনার হাতে তুলে দিয়ে আপনার হৃদয় সরোবরে ফোটাবো প্রেমের পারিজাত। মাত্র একটা টোপে মেয়েটা কুপোকার হয়ে চাঁদে উঠে এলো। আরে এমনি অনেক চায়না ময়না সোনাদের আমি লোভের ফেলে আমি আমার বর্ষিতে গেঁথে খেলাবো। আরে যখন ওরা খেলতে খেলতে একেবারে পরিশান্ত হয়ে যাবে, তখন আমি আমার তৃপ্তি হুইল গুটিয়ে টেনে তুলে ওদের আমি এক একজনকে পার্সেল করে দেবো সৌদি আরব, বাগদাদ, নয়তো বাসরা। কেউ তুমি কত থেকে রক্তাক্ত অবস্থায় এখানে ছুটে এলে? আমি সব কিছু বলবো স্যার। হ্যাঁ ঠিক আছে। এই কে আছিস, সদর দরজাটা বন্ধ করে দাও তো। হ্যাঁ বলো, তোমার নাম কি? রুস্তম। পুলিশ তোমার তাড়া করছিল কেন? হ্যাঁ সেটা তোমার এটুটি থেকেই বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু ফোনটা করলে কেন? বদরা इस दुनिया में मेरा बहन का बिना कोई छोड़ो साहब, ठिकादारी काम करे, हम लोग जिंदगी गुजार करते, लेकिन सुबह हो जाती है बहुत आराम। मेरा बहन को पर पूरा नजर लगा दो, उल्टा सीधा बात करे, गौर भी करा दो। তারপর एक रोज हमारे बहन का मेरे का बहुत सुधार ले गए साहब। রুস্তম তুমি बहन को भी बहुत पता लगा थी साहब, लेकिन उसको पता नहीं मिला, कहीं नहीं मिला। রুস্তম তুমি
लेकिन अब वो साले कुत्ते के साथ अचानक हमारा मुलाकात हो गया साहब। और मुलाकात होने के वो कमीने को मैं फोन कर दिया। রুস্তম, হ্যাঁ কাজটা তুমি ঠিকই করে যাও, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না। আরে না না, আমি তো এবার যাবো, আর তার সঙ্গে যাবো তোমার একটা চাকরি। क्या क्या साहब एक फोन है साहब सामने नौकरी देवे। হ্যাঁ দেবো। আরে পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে আমি রুস্তম থেকে বানাবো রাজ্জাক খান। আজ থেকে তোমার নাম রাজ্জাক খান। এই নতুন করে যেটা কাজ লাগছে, लेकिन साहब আমাকে কোন কাম করতে হবে? তোমার ওই হাতের খোঁচানিটা বসিয়ে দিতে হবে তোমার নিজের বিবেকের মুখে। তারপর অন্ধকার জগতে টন সেজে তোমাকে এই কালো বাজার থেকে তুলে আনতে হবে মুঠো মুঠো টাকা। ये काला धंधा मुझसे नहीं होगा। सुना है तो ইজ্জত। মূর্খ রুস্তম, তুমি শিয়ালের তড়কে সিংহের গয়ে ঢুকে পড়েছ, বাঁচার তোমার কোনো পথ নেই। বলো বলো তুমি কি চাও, রুস্তমের অকাল মরণ না রাজ্জাকের বিলাসবহুল জীবন? আমি বসতে চাইছি, আমাকে বসতে দিন। বলো কি চাও তুমি? আজ বিশ্বের রাজনীতিতে চলছে যে দাবার খেলা, ভারতের আকাশে বাজ পাখি মেলেছে ডানা, যখন তখন তুলে নিতেই পারে ভেঙে দিয়ে সকল খেলা। আজ আমরা ভারতের সন্তান, আজ আমাদের নেই ঠিকানা, আজ আমাদের নেই ঠিকানা, আজ আমাদের নেই ঠিকানা। তুমি তোমার সোনা দানা কিছু টাকা পয়সা সরিয়ে নাও, আরে বলে চুরি গেছে বলে কান্নাকাটি শুরু করে দাও। আচ্ছা যেহেতু প্রবাদ, কাল রাত থেকে বাড়িতে নেই, ওই যে একটা নাম আমরা একটা ডায়েরি লাগাতেই পারি। কথাটা তুই মন্দ বলিস নি বাবা। দাঁড়া বাবা দাঁড়া, আমার মাথাতে না একটা প্ল্যান এসেছে। এই গয়না চুরির ব্যাপার নিয়ে আমি একটু নাটক করে দেখি, যদি ওই বুড়ো ভামটা ওই হাবাকে বাঁচাতে কিছু গয়না আমাকে নতুন করে গড়িয়ে দেয়, তাহলে এসব ঝামেলায় কি আর কাজ নেই। ঠিক বলেছো মা, উপরে যা পাওয়া যায় তাই লাভ। তাহলে মা অভিনয়টা তোমার শুরু করে দাও। ওগো ও আমার কি সর্বনাশ হলো গো। ওরে ও হারামজাদা প্রভাতে রে, ওরে তোর মনে কি ছিল রে, ওগো আমার সব গেল গো। করি বন্ধ করো। কে আমার গলা ফাটা কাশ? ফাটা কাশির আওয়াজও কিঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার মুখে আছে শুধু তিক্ততা। না দেখেতা বলি মুখে যে বড় বড় কথা বলছিস, এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল বলি সে কেমন রেখেছিস? আমার চেয়ে বড় সর্বনাশ তোমার কি আর হতে পারে ভয়ঙ্করী?
সে বাবার জলচন্দ্র একটা ছেলে রাতের অন্ধকারে হারিয়ে যায়। হারিয়ে যায়নি বাবা, তোমার আদরের বড় প্রভাত বাড়ি থেকে 1000 টাকার গয়না চুরি করে পালিয়েছে। ছি ছোটদা ছি, এটা মানসিক ভারসাম্যহীন ছেলের নামে এই মিথ্যে অপবাদ দিতে ওর বিবেকে একটু বাজছে না? আরে চোরকে চোর বলবে, তাতে বিবেকে বাধার কি আছে শুনে? আজ আমি আমার গয়না চুরির মর্মে থানায় ডায়েরি করব। না ভয় করি না, এবার নিষ্ঠুর আর তুমি হয়েও না। 22 বছর ধরে তুমি ছেলেটাকে চালিয়েছো, এবার তুমি একটু শান্তি দাও। কি? আমি তোমার ছেলেকে জ্বালিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 5 বছর বয়সে যখন প্রভাতের মা মারা যায় তখন পর্যন্ত ও সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি এই সংসারে আসার পর থেকে আমার প্রভাতের কি যেন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, আর সেই রোগের চিকিৎসা করতে শুরু করলো। তোমার ভাই MBBS ফেল করা ডাক্তার ওই কৈলাস, সেই থেকেই প্রভাত আমার হাবাগোবায় রয়ে গেল। এত বছর চিকিৎসা করেও কৈলাস আমার ছেলের জীবনে প্রভাতের আলো ফিরিয়ে দিতে পারল না। তুমি শান্ত হও বাবা, মামা যখন আবার দাদা চিকিৎসার ভার নিয়েছে, এবার দাদা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। সুস্থ না ছাই? হতচ্ছাড়া আমার যা সর্বনাশ করেছে। ও বাবা গো, ও গো, আমার এতগুলো গয়না গো, বাবা গো। বড় বড় করি তোমার কি চুরি হয়েছে? আমার সেই 7 ভরি সোনার আংটা, তারপর বালা বাউটি কানের দুল, সব সব সব। ওগুলো তো তোমার সবসময় সিন্ধুকে রাখা থাকে তো মা, তাহলে কি দাদা সিন্ধুক ভেঙে সেই সবগুলো চুরি করে নিয়ে পালিয়েছে? কাকে হবে? মানে ওগুলো মা পড়বে বলে সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখেছিল। আচ্ছা ছোটদা, এতদিন পর মায়ের হঠাৎ গয়না পরার শখ হলো কেন রে বলতো? এই, তুই কি বলতে চাইছিস? যে গয়নাগুলো আমার চুরি হয়নি, আমি মিথ্যে করে বদনাম দিচ্ছি? বাবা কেমন করে রাতের বেলায় যে তোমার ঘর ভেতর থেকে বন্ধ থাকে? মানে ওই কালকে না রাতের বেলায় আমি না ভেতর থেকে না ছিটকানিটা লাগাতেই ভুলে গেছি। তুমি আগের থেকে জানতে যে গয়নাগুলি চুরি হবে, তাই তো শুধুমাত্র কালকে গয়নাগুলো পড়বে রছিলাই, সেগুলো সিন্ধুক থেকে বের করে তুমি তাকে তুলে রেখেছিলে। আর এও জানতে যে গয়নাগুলি চুরি হোক, তাই ইচ্ছাকৃত ভুল করে দরজায় ছিটকুনি লাগাতে ভুলে গিয়েছিলে, তাই না মা? কে আবল তাবল বকছিস? আবল তাবল নয় ভয় করি, আবল তাবল নয়, অতিরিক্ত লোভে তুমি সব তোমার তালগোল পাকিয়ে রেখেছো। তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর ছেড়ে বসে আছো। আমি চোর? আমি কি চুরি করে গেছি? বলো বলো, তোমার কি চুরি করেছি? আমার সুখ, আমার শান্তি, আর আমার আনন্দ আর কি চুরি করছে জানো ভয় করি? রামের সঙ্গে তোমার চরিত্রের কি অপূর্ব মিল। মাকে অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। আবার শেষ কথাটা শুনে রাখ, হয়তো তোদের অত্যাচারে আমার ছেলেরা বাড়ি থেকে পালিয়েছে, নয়তো তোরা এই মা ছেলে মেয়ে আমার ছেলেটাকে গুম করে খুন করেছিস। ওরে ওরে, আমার যে পা টলছে, ওরে আমার যে মাথা বন করে ঘুরছে, ওরে ওরে জাদা পড়াইছে রে, ওরে তোর মনে কি এই ছিল রে? আমাদের মা ছেলেকে তুই ফাঁসিয়ে দিলি রে। ওরে হারাম দাদা রে, তোকে যদি আমি একেবারে সামনে পেতাম রে। হয়তো মা আমি এসে গেছি, আর আমি
আমি কাকে সঙ্গে নিয়েছি দেখো তো তোমা, ও আমার বউ গো, আমার বউ, আমার বউ, দেখো না দেখো। তোমার দেখবে কেমন করে মুখটা তো ঢাকা, দাঁড়াও আমি ওর মুখটা খুলে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো আমার বউ। বেরো, এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দে বলছে। ও আমার বউ, ও এ বাড়িতেই থাকবে। বাবা বাবা লগ্ন ভ্রষ্টার হাত থেকে যদি ও আমায় রক্ষা করে কোনো ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দিন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। তুমি ক্ষমা চাইবে কেন মা? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। আমার মানসিক ভারসাম্যহীন ছেলেটা হয়তো তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার জীবনের বিরাট কিছু ক্ষতি ঘটে রেখে বাবা পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা। বাবা বাবা গো, বাবা আমি কি বিয়ে করলে কোনো অন্যায় করেছি বাবা? অন্যায় নয় রে বাবা, অন্যায় নয়। তুই যে মহত্বের কাজ করেছিস সেই জন্য তো আমার গর্বটা অহংকারে বুকটা আমার ভরে যাচ্ছে। তাই তো করোনা ঈশ্বরকে আমি ডেকে ডেকে বলি, ওকে দিয়া ভাই যুগ যুগ ধরে তুমি আমাকে হাবার মতো হাবা গোবা সন্তানের পিতা করে পাঠিও, কিন্তু এমন হিংসা কুটপুটিন সম্পন্ন সুস্থ সন্তানের পিতা করে পাঠিও না, পাঠিও না। কি বললে? মাগো, বুক ভরা অভিমান চেপে রেখে কেন আর নিজের আত্মাকে এইভাবে কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো মা, আনন্দ করো। দাদা আর বৌদিকে বরণ করে বাড়িতে চলো, আর আমিও চললাম পাড়া পড়শিদের এই আনন্দের সংবাদটা জানাতে। শুভ সংবাদটা ছাই। ছোটমা, ছোটমা, তুমি রাগ করতে চাই না ছোটমা, তুমি আমার বউকে দেখো, তোমার সব রাগ কমে যাবে। ও বউ, ও বউ, তুমি আমার ছোটমাকে প্রণাম করো, প্রণাম করো। আশীর্বাদ করুন না। বোকা শাকা ছেলে পেয়ে বেশ তো গলায় ঝুলে পড়েছে। বলি তা তোমার বাবা বরপনের কত টাকা আর ক ভরি গয়না নিকাশ দিয়েছে দেখে? বাবা গরিব মা, ভিটে মাটি বন্ধক রেখে যা যৌতুক জোগাড় করেছিল আগের পাত্র অ্যাক্সিডেন্টের ফলে। শোনা আমাদের কোনো লাভ নেই, যতক্ষণ বিয়ে আমরা মানি না। কাজেই ভালো চাও তো এখান থেকে তুমি কেটে পড়ো। না, আমার বউ কোথাও যাবে না, আমার বউ এই বাড়িতেই থাকবে। একজন পুলিশের কাছে তালিত্রীর রূপ আর ছন্দ দিতে বলো দৌতু, আর তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাই তো সব দায়িত্বে বলো দৌতু। আর আমি তখন এই দুটোই পেয়ে গেছি, আলামি কিছু চাই না, আলামি কিছু চাই না। কিন্তু আমরা তো চাই এই বিয়েটা ভালো ভালো বলছি এখান থেকে কেটে পড়ো, নাহলে তোমার কপালে অনেক কষ্ট আছে। দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তাড়িয়ে দেব না তো পাটি রানী সাজিয়ে বসিয়ে রাখবো। তোর কোন বাপ তোর খাওয়া পড়ার খরচ জোগাবে শুনে? তোমার আগো সারাটা বছর আমি একটা বস্ত্র দিয়েই কাটাবো, প্রয়োজনে আপনাদের পাটে রেটো পাটাই আমি খাবো, তবু দয়া করে এই বাড়ি থেকে আমাকে তাড়াবেন না মা, আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না মা, এই বাড়ি থেকে আপনি আমাকে তাড়াবেন না। ছোটমা, ছোটমা, তুমি আমার বউকে একদম মারবে না বলে দিচ্ছি, তাহলে তোমাকে আমি এই রাস্তে তোর এত বড় সাহস, তুই কি না মায়ের থেকে চলে আসিস? দেখ দেখ। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাহ, বাহ, চমৎকার। সুধী দর্শক বিন্দু, আজকের এই দজ্জাল শাশুড়ি বধবরণের নির্মম দৃশ্য দেখে আপনারা করতালি দিয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মেলুন।
ডাইনি শাশুড়ি মুর্দাবাদ। আর আমি কৈলাস চরিত্র থেকে বেরিয়েছি চরিত্র অভিনেতা। আমি কৈলাস দা হয়ে বলছি, নাটক হলো লোক শিক্ষা। তাই যাত্রাপালায় এই নির্মম দৃশ্য দেখে আপনারা বাড়িতে গিয়ে কেউ যেন পুত্রবধূর উপর এইরূপ নির্যাতন করবেন না। তাতে শুধু সংসারে সং হবে, সার বলে কিছু থাকবে না। এরপর আমি রাগে ক্ষোভে উত্তেজিত হয়ে আমার দিদিকে বলছি, ওরে দিদি, বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো তাহলে পারতিস এইভাবে তার উপর অত্যাচার করতে? কি বলবো রে দিদি, তোদের মাল ছেলেকে যদি না আমি পুলিশে দিয়েছি, মামা জানিস না রে বৌদি যে মায়ের মতো, তার তুই জানিস না ইডিয়েট? মামা তুমি আমাদের বাঁচাও মামা। ওলা ওলা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবে মামা। কার সাথে ওকে আর বৌমাকে এ বাড়ি থেকে তাড়াই? আরে তুই যখন বিয়ে করে এনেছিস, বৌমা এ বাড়িতে থাকবে? ছি ছি, কি বলবো রে দিদি, তুই যদি আমার চেয়ে বয়সে না বড় হতিস না, নাহলে যে হাত দিয়ে তুই বৌমার গায়ে হাত আমি মুখে ভেঙে দিতাম রে। তুমি কি বলছো মামা? মামা বাবু আপনি কেঁদো না মা, কেঁদো না। আর এই জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করে? যদিও আমি এই জীবন সংগ্রামে আমি পরাজিত সৈনিক, তাই তো বিয়ে নামক শব্দটাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আর যাক সে কথা, আজ প্রথম তুমি আমায় তোমার আমি মুখ দেখলাম, কিছু উপহার দেওয়া তো আমার একান্ত কর্তব্য। কিন্তু এই অপ্রস্তুত সময়ে তাতে কি হয়েছে মামা বাবু? আপনার আশীর্বাদই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আপনি কি হয় মা, আমি কর্তব্যের কাছে যে বিশ্বজ ছোট হয়ে যাব। মামা বাবু এই নাও মা, কয়েকটা টাকা অন্তত তুমি রাখো। মামা মামা তুমি ভীষণ মামা, তুমি ভীষণ ভালো মামা। বৌমাকে এবার ভিতরে নিয়ে যা রে হাবা। যাও বাবা যাও। আরে নাই বা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো, এই বাড়ির সঙ্গে তোমার যে সেতু বন্ধন হয়েছে সেটাকে তো আর কেউ খণ্ড করতে পারবে না। যাও বৌমা যাও, যাও হাবা। তুমি ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। ও আমার বউ, আর আমি যে বাড়িতে থাকবো, আমার বউ সে বাড়িতেই থাকবে। বলেছো বউ, আমার সঙ্গে তুমি। মামা বাবু আপনার এই ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলবো না মামা, কোনোদিনও ভুলবো না। আসি মামা বাবু, আসি। ও আমি বিষ খাবো, আমি মরবো। মিলিয়ে খাবে, বড় ভাজা দে না ফুলুরে দে। এই আমার সঙ্গে ঠাট্টা করতে তো লজ্জা করছে না? নিজের ভাই হয়েছে দিদির এত বড় সর্বনাশ করতে পারলি? সর্বনাশ নয় রে দিদি, সর্বনাশ হবে তো এই পথের কাঁটাটা। এই কৈলাসের গ্রাসে জামাই বাবুর আদরের প্রভাব হবে জীবন্ত লাভ। আরে ভাই, তাহলে বৌমার সামনে এতক্ষণ তুই যা বললি, নাটক করছিলাম রে দিদি, নাটক। এই জামাই বাবুর সামনে এমন সততার বলি না উড়ালে ওই প্রভাত ছড়াটা ট্রিটমেন্টের ভার কি আমার হাতে তুলে দিত রে দিদি। এবার তাহলে আমরা কি করব? তুই কাল না হয়ে ফোনা দোলাবি। ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার কোন পথে যাওয়া উচিত। একদিকে রোগীর জগতের হাতছাতি, আর অন্যদিকে আদর্শবান পুলিশ অফিসার দাদার সততার উপদেশ।
কিন্তু সেই সততার আদর্শ কি আমার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবে? পারবে। আমার হাতে তুলে দিতে লক্ষ লক্ষ টাকা, কিন্তু এই রঙিন জগৎ আমার হাতে তুলে দিবে কোটি কোটি টাকা, ভোট দেবে আমার সমস্ত স্বপ্নটাকে। তখন কেউ বুঝতেও পারবে না আমি কোন পথের পথিক। আর কেউ না জানলেও আমি কিন্তু জেনে ফেলেছি। কি কি জেনেছিস তুই? কলেজের নাম করে কলেজে না গিয়ে তুই কোথায় যাস? কোথায়? সঠিক না জানলেও আমার অনুমান তোর কোনো গোপন জায়গায় যাতায়াত আছে। সৈকত, তা কোথায় যাস আমি জানতে পারি কি? যদি না বলি? কোথা শোন অতনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক স্বপ্ন। শান্তনুদা তোকে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করতে চাই, সত্যিকারের মানুষের মতো মানুষ করতে চাই। আর শান্তনুদা এখন যদি জানতে পারে যে তুই কলেজে বন্ধ করে অন্য কোথাও যাস, তাহলে শান্তনুদা কত বড় দুঃখ হবে বলতো। আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া শিখে কি হবে বলতো? ভালো চাকরি করবি। চাকরি করে কে কত টাকা রোজগার করবি? 10,000, 15,000। তার সাথে তুই আমার সাথে হাত মেলা, দেখবি কয়েক বছরের মধ্যে তুই কোটি টাকার মালিক হয়ে যাবি। আমি কোটিপতি হতে চাই না রতনু, আমি শুধু সৎভাবে বাঁচতে চাই। আর তার জন্য চাই টাকা। তুই তুই কি ভাবলি অনেক ডিগ্রি থাকলে তুই চাকরি পেয়ে যাবি? ভুল রে সৈকত, ভুল। শুধুমাত্র ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না, তার জন্য চাই টাকা। আর তোর ধারণা ভুল তনু। আজকাল সমাজ ব্যবস্থা যত দুর্নীতিগ্রস্ত হোক না কেন, ভালোর কথা ঠিকই আছে। আর জানি না তুই কি এমন আলাদিনে আশ্চর্যপতি পেয়ে গেছিস যে কোটি কোটি টাকা দেবা স্বপ্ন দেখছিস। একটা কথা মনে রাখিস, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, বাস্তবের সঙ্গে তার অনেক তফাৎ তনু, অনেক তফাৎ। সৈকত, সৈকত, আমি কি করলাম? সৈকতকে সব বলে ফেললাম। ও যদি দাদাকে সব কথা বলে দেয়, না না, দাদার সামনে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা যেন কখনোই বুঝতে না পারে। আর তাই হবে অতনু, তোকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। ও কথা তোমাকে বলতে হবে না দাদা, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তুমি নিশ্চিত থাকো, লাস্ট ক্লাসে লাস্ট আমি হবই হব। বলছি তুমি ঠাট্টাও বুঝো না দেখছি। বাবা মা মারা যাওয়ার পর যেভাবে তুমি আমাকে মানুষ করেছো, তারপরে কি তোমার সেই সততার আদর্শকে আমি কখনো ভুলতে পারি? আমার তো একটা মাত্রই স্বপ্ন রে ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোলা। আমি তো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি দাদা। তবে তুমি নিশ্চিন্তে থাকো, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তোমার সমস্ত স্বপ্নকে আমি পূরণ করবই করব। তাই কর অতনু। কিন্তু আমার জীবনে আরেকটা স্বপ্ন বোধহয় চিরকালের মতো হারিয়ে গেল। আমার ভালোবাসা নির্হারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে, স্বপ্নের জোয়ারে ভেসে যাবে আমার স্বপ্নের খেলা ঘর। যে ঘর বাঁধা এখনো শুরুই হলো না, তা ভাঙার নিয়ে এত চিন্তা কিসের? সত্যি তুমি? হ্যাঁ আমি। সেদিনের সেই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম, আমাকে তুমি ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার মহত্বটাকে ছোট করে দিও না সতী। মহত্ব? হ্যাঁ হ্যাঁ, মহত্ব। তোমার উদার মহত্বের কাছে সেদিন আমার পৌরষ ম্লান হয়ে গেছিল। অন্যের সুখের জন্য যে মেয়ে নিজের ভালোবাসাকে বলি দিতে পারে। বলি নয় শান্তনুদা, বলি নয়। আমি আমার ভালোবাসাকে আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম, আর আমি জানতাম আমার ভালোবাসার তার যথাযোগ্য মর্যাদা দেবে। আমার হিসাবটাই ভুল হয়ে যেত সতী। তুমি মুহূর্তের উচ্চ শিখরে বসে আজীবন ব্যর্থতার অশ্রু ফেলতে, আর আমি সব পেয়েও এক অপরাধ বোধ বুকে নিয়ে চিরকাল ব্যর্থতা মাথা নিচু করে ব্যর্থতার অশ্রু ফেলতাম। পাওয়ার মাঝে হয়তো সাময়িক শান্তি থাকতে পারে, কিন্তু ত্যাগের মধ্যে তাকে চির শক্তি। আত্মত্যাগ হয়তো জীবনকে মহৎ করতে পারে সত্যি, কিন্তু মধুময় করতে পারে না। তাই তো কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু তোমাকে চাই সতী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সতী। আমার তো তাই মনে হয়। আমিও তো তোমাকে অনেক কিছু বলতে গিয়েছি, কিন্তু বলতে পারিনি। তাই তো আমার তো বলতে ইচ্ছে করে। কি সতী? ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি
আশা করি আমার প্রস্তাব তুমি আমার যে উপায় নেই শান্তনুদা, আমার যে উপায় নেই। অভাবের সংসারে আমার পঙ্গু দাদা যে অসহ্য যন্ত্রণায় ছটফট করে, আমার শিক্ষিত ভাই যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বন্ধ করতে হয়, এই সংসারে দাঁড়িয়ে আমি বোন হয়ে কেমন করে বিয়ের স্বপ্ন দেখব, এটা দেখা যায় না। আমি সম্পর্কে ইঞ্জিনিয়ার পড়াবো সতী, সাগরদার সমস্ত খরচ আমি। না 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 না, আমি তো চাই না, বলি তো আমি তোমার কাছে কয়েক বছরের সময় চাইতে এলাম। সময়? প্রথমে দাদাও আপত্তি করেছিল, পরে সে জানতে পারলো সেটা একটা ভক্তিমূলক ছবি হবে বলে সে আমাকে আবার পারমিশন দিয়েছে। ওই ধর্মের মাঝে অনেক অধর্মের ছবি লুকিয়ে থাকে সতী। ওই বাইরে থেকে ওই লাইনটা যতই সম্মানের মনে হয়, ভিতরে কিন্তু ততটাই নোংরা। আরে বাবা, নোংরা কিছু দেখলে আমি তোমার কাছে ফিরে আসবো? সতী না, তোমাকে অনিশ্চয়তার অন্ধকারে আমি হারিয়ে যেতে দেব না সতী। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো শান্তনুদা। সখী চোখে আজ নিজের দাগতে সে আজ অজানা ভবিষ্যতের দিকে পথ চলতে চাইছে। তুমি সেই যাত্রায় বাধা দিও না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন আমি আবার হাসি মুখে তোমার কাছে ফিরে আসতে পারি, তোমার কাছে আবার যেন আমি হাসি মুখে ফিরে আসতে পারি। সতী সারা ভুল করেছে, সারা অলঙ্কার বছর সিরাজাবাস আমাকে দিয়ে কালো ধান্দা করতে চায়, জানে না রিজুর সৌদা করতে চায়। এই কাম আমি বিলকুল বরদাস্ত করতে পারবে না। রজ্জাক, আমাকে পুলিশের হাত থেকে বাঁচা ভাই, আমি যে ভীষণ বিপদে পড়েছি। আবে কালিয়া, মাল এসছে তো মাল, ব্যাংক বস থেকে বিলকুল চিন্তা খবর দিয়ে দেবে। আরে আগে তো তুই পুলিশের হাত থেকে আমাকে বাঁচা, তারপর তো চিন্তা খবরের কথা ভাববি। হ্যাঁ বে দোস্ত, মাল নিয়ে ফিরে এলেও আমি পুলিশের নজর এড়াই আসতে পারিনি। এ তো কি বলছিস বে কালিয়া? এক কাম কর কালিয়া, এ মাল লিয়া সিধা আন্ডারগ্রাউন্ডে চুপা যা। জলদি ভাগ। ঠিক আছে দোস্ত, চিন্তা থাকলে ফির মুলাকাত হবে। साला पुलिस वाला जो আমাকে पहचानते पारे, उसको मालूम हो कि आसामी रुस्तम रज्जाक बनिए यहाँ चुप আছে तो बहुत मुश्किल हो जावे, इसलिए हमें পুলিশ একে ওটা চিল্লা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে? नहीं तो सो আমি তো শহর মে নয়া এসেছি, আপ জোরা কিছুকো হতে পারে, কিন্তু কালো খবরে মুখ থেকে কিছুক্ষণ আগে যে একটা ছেলে বিকাশ এখানে এসেছিল, সে কোথায়? इधर तो कोई नहीं आया। মুখ ভেঙে দেবো রাস্কার, বল কোথায় আছে, লুকিয়ে রেখেছিস তাকে। ऑफिसर कौन सा? इधर कोई नहीं आया, बोलते कौन के आप? এখনো বলছি কোথায় লুকিয়ে রেখেছিস, বল বল সেটা। আমি জানি কাল পেটটা গেগের একজন, আমি সহজে তুই মুখ খুলবি না। ইন্সপেক্টর, তোমার এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অফিসে ঢুকে আমারই কর্মচারী গায়ে হাত তোলার সাহসটা আপনি পেলেন কোথায়? আর স্পর্ধাটা আমার অহংকার চুরমার হয়ে যাবে ইন্সপেক্টর, চুরমার হয়ে যাবে। আপনার এই গর্ব আর অহংকার নামক বস্তুকে যেখানে সেখানে অপব্যবহার করবেন না। बोले सर তুমি ডাইরেক্টর মিস্টার মিত্রকে বলো উনি যেন ফুলের সাজিয়ে আমার জন্য রেডি থাকে, আমি এলে শুটিং স্টার্ট হবে। তুমি এখন যাও। ठीक है सर, ठीक है। আইসি আপনি তাহলে সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার শেখ সিরাজ আফ্রিদি, শিক্ষাভিত্তিক ধর্মমূলক ফিল্ম প্রডিউস করায় আমার একমাত্র লক্ষ্য। আপনার লক্ষ্য যে কোথাও বাস্তবসম্মত,
তার জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। বলতে চান আপনি? কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার তারা খেয়ে আপনার এখানে এসে আশ্রয় নিয়েছে তাকে আমার কাছে হাজির করলে প্রমাণ হয়ে যাবে আপনি কত সোজা ভাষায় কথা বলছেন। ইন্সপেক্টর, আপনি কি গাঁজা খেয়েছেন? গাঁজা? মিস্টার অপ্রদেশ, বাঁকা কথা না বলে সোজা কথা শুনুন ইন্সপেক্টর, আপনি শান্তি রক্ষক।